অনর্থ একটা কথা আছে যে আগেকার দিনে, এখনও যেটা এটা একটা প্রবাদ বাক্য যে অর্থ অনর্থের মূল ইত্যাদি ইত্যাদি। কিন্তু যাই বলুন, আজকের দিনে অর্থ মানে শুধু টাকা পয়সা। আমরা টাকা পয়সারই দেওয়া নেওয়া করতাম, কেননা ক্যাশিয়ার ছিলাম। কিন্তু অর্থ তো সব কিছুরই আছে। অর্থ মানে দেখুন, একটা সমাজ যখন টিকে থাকে তার একটা সংস্কৃতি থাকে। আজকে তো কয়েক হাজার বছর ধরে এই যে মানব সমাজ ধীরে ধীরে আবার সেটা পরিবর্তিত হয়, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তিত হয়। তো আমরাও আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরুন বেলুড় বা এই সমস্ত অঞ্চলের লোকেরা আজ থেকে 100-150 বছর আগে থেকে আর একটু বেশিই বলবো, কেননা বাঁশবেড়িয়াতে 1848 সালে লাইব্রেরি তৈরি হয়েছে। তো ইংরেজরা যখন এখানে এলেন, তো ইংরেজি শিক্ষা তারা যখন প্রচার করতে চাইলেন, এবং তারা তাদের জন্যে করেছিলেন রাস্তাঘাট, সব তাদের জন্যে, স্বাভাবিক, তাদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্যে, তাদের সাম্রাজ্য অনুসারী কিছু লোকজন তৈরি করার জন্যে, কাজকর্মগুলো করবার জন্য তারা ইংরেজি শিক্ষা বা বিভিন্ন শিক্ষার তাদের শিক্ষিত লোকের দরকার হয়েছিল। তখন সেই সব এলাকার লোকেরা কিন্তু ভাবলো যে আমাদের শুধু বই তো পড়ছি, কিন্তু বই পাবো কোথায়? সেই জন্য তারা কিন্তু সাধারণ গ্রন্থাগার, গ্রন্থ থেকে এলো গ্রন্থাগার, এই গ্রন্থাগারগুলো কিন্তু দেশীয় লোকেরা তৈরি করেছিল নিজেদের প্রয়োজনে। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে সেটা মানে সামাজিক প্রয়োজন শুধু নয়, মানে সমাজ গঠনে এবং পরবর্তীকালে সেটা দেশ গঠনে বিরাট ভূমিকা নিয়েছে। এই সাধারণ গ্রন্থাগারগুলির মধ্যে 1895 সালে এই বেলুড় সাধারণ গ্রন্থাগার তৈরি হয়েছে। তার 10 বছর আগে বালি, আরও কয়েক বছর আগে আরও পরপর অনেকগুলো গ্রন্থাগার তৈরি হয়েছে। তো আমি খুব ছোটোবেলা থেকেই এই গ্রন্থাগারের কর্মী হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেই সুযোগটা পাওয়া থেকেই হচ্ছে বইপত্র পড়া। এবারে বই শুধু পড়লাম না, বইকে এনে আনতে হবে, রাখতে হবে, গুছোতে হবে, তার তো একটা সিস্টেম আছে। নাহলে একটা জায়গায় যদি হাজার হাজার বই থাকে, তাকে যদি বলা হয় আমি ওই বইটা, সে তো তার তো সারা জীবন লেগে যাবে একটা বই খুঁজে বার করতে। সেই জন্য এই সিস্টেম। এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার তখন যারা ছিলেন, তারা হচ্ছে গ্রন্থাগার একখানা বিভাগ তৈরি করলেন। আগেও কিছু গ্রন্থাগার ছিল, যেমন ডিস্ট্রিক্ট লাইব্রেরি। পরবর্তীকালে ওনারা কিন্তু বিভিন্ন এই যে সাধারণ গ্রন্থাগার, এইগুলোতে তারা হচ্ছে লোক পাঠালেন, সরকারি লোক, যারা গ্রন্থাগার বিজ্ঞান পড়ে এসেছে। এবং এখন এটা অনেকে বলবেন যে চাকরির সুবিধা হলো, ঠিকই, কিছু লোকের চাকরি, কিন্তু শুধু চাকরি পেল না, তাই সঙ্গে অনেক জায়গাতে কিন্তু গ্রন্থাগারগুলো টিকে রইল। এবং সেই গ্রন্থাগার টিকে রইল মানে কিন্তু অনেক মানুষ পড়াশুনো করার সুযোগ পেলেন। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি, তবে যদিও নানা রকম কারণে আমরা কোনো সরকারি স্পন্সর্ড লাইব্রেরি বলতে যা বোঝায় তা কিন্তু নয়। ফলে আমাদের এখানে কোনো সরকারি গ্রন্থাগার, মানে কোনো গ্রন্থাগারিক নেই। কিন্তু তাহলেও এখানকার মানুষজন তারা কিন্তু সেই লাইব্রেরিটাকে ধরে রেখে দিয়েছেন। এবং যেখানে সরকারি গ্রন্থাগার আছে সেখানেও কিন্তু আশপাশের মানুষজনই কিন্তু সেই গ্রন্থাগারগুলোকে ধরে রাখার জন্যে মেন উৎসাহ নিয়েছেন। এবং মানুষের উৎসাহ ছাড়া তো কোনো কিছু হয় না। তো এটা এখানেও তাই। এইভাবেই আমরা এটাকে, অনেক প্রাচীন পুঁথি, অনেক পুরনো বই আছে, অনেক কিছু নষ্ট হয়ে যায়। দেখুন, কালের কবলে সবই নষ্ট হয়ে যায়, সেই হিসেবেই নষ্ট হয়ে যায়। এইটা একটা কথা। এইটা হচ্ছে লাইব্রেরি তো থাকবে, গ্রন্থ থাকবে, গ্রন্থাগার থাকবে, তবেই তো গ্রন্থকারেরা থাকবে। গ্রন্থাগার না থাকলে গ্রন্থকারেদের কোনো দাম থাকে না। আমরা যারা একটু লেখালেখি করি, তারা আলটিমেট তাদের বই তো এইগুলো কোথায় যাবে? হ্যাঁ, তো ওই গ্রন্থাগারে থাকবে, 5 জন পড়বে, সেটাই তো বড় কথা। এবং আজকের দিনে বহু মানুষ তাদের নিজেদের বই আমাদের এখানে দিতে চাইছেন, তাদের বাড়িতে অসুবিধা না। কিন্তু আমাদের তো একটা লিমিটেশন আছে, কত বই নেব। আমরা সবসময় পারি না, অনেক সময় আমাদেরকে ফিরিয়ে দিতে হয়। আমরা যখন ছোট ছিলাম, এখন তো সব ছোটরা হাতে একটা মুঠো ফোন, শুধু ফোন তো না, সেটা সারা দুনিয়ার পুরো খবর তার কাছে পাওয়া যায়। তখন তো তা ছিল না। তাহলে আমরা ওই ছোটোবেলাতে লিখতাম, অনেকে লিখতো, যে তার কী হলো, সব থেকে সোজা হচ্ছে পদ্য লেখা। কারণ কবিতাটা তো পদ্য, এই মিলিয়ে এই হলো।
এরকম করতে করতে শুরু হলো। তো আমাদের এই লাইব্রেরিতে একজন ছিলেন, কিছুদিন আগে উনি প্রয়াত হয়েছেন, মনীন্দ্র ঘোষ। উনি এই অঞ্চলের নামকরা কবি এবং গীতিকার। তো ওনার সঙ্গে যোগাযোগ স্বাভাবিকভাবেই হলো। উনি তখন বললে তুমি লেখো। আমি একটা লিখলাম, কবিতা দিলাম, বলে ভালো হচ্ছে। আমি জানি ও সমস্ত তো উৎসাহ দেওয়ার জন্য সবাই বলে ভালো হচ্ছে, ভালো আর কী হচ্ছে আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমাকে বললো তুমি কিছু কবিতা বিভিন্ন জায়গাতে পাঠাও। আমি কিন্তু কোথাও পাঠানো আমার হয়ে ওঠেনি। হ্যাঁ, আমি জানতাম তো এইসব কবিতা কেউ ছাপবে না, এই বেকার পাঠিয়ে কী হবে। এইরকম করে কিছু লেখা হয়েছে, অনেক লেখা হারিয়ে গেছে। তারপরে কিছু সাহিত্য পত্রিকা, বা আমি যখন অফিসে ছিলাম রেলে, ওখানে কথা বলে একটা পত্রিকা বেরোয় সাউথ ইস্টার্ন রেলের, এবং মানে ইস্টার্ন সাউথ ইস্টার্ন সব মিলিয়ে আর কি, মানে রেল কর্মচারীদের একটা প্রয়াস হচ্ছে কথা। ওখানে আমি কিছু কবিতা দিয়েছিলাম, তো ওটা চেপেছিল। ওরা বললো ভালো হচ্ছে। মনে মনে ভাবলো যে ভালো তো সবাই বলবে, কেউ কি আর বলবে খারাপ হচ্ছে, কি স্বাভাবিক, এটা সাধারণ কথা। তো সেই হিসেবে লিখলাম। তবে আর এতে কী হলো, অনেক দিন পরে যখন এসব হয়ে গেছে, অনেক দিন পরে আমাকে আমার, এবং এই সময়তে একটা কথা বলি, আমার কবিতা, আমার কল্পনালতা এবং প্রিয় বান্ধবী স্মরণে বিস্মরণে বলে এই দুটো খুব পাতলা কবিতার বই আমি কিন্তু বারও করেছিলাম। তবে তারপরে আমার যেটা মনে হয়েছে, এসব বই বার করার দরকার নেই, সেই আমার খুব একটা ব্যাপারটাই ছিল না। তা কিন্তু এই আমাদের মনীন্দ্র ঘোষ উনি আমাকে একদিন বললেন, দেখো আমি একদিন তোমার বাড়ি যাবো, যে তোমার কবিতাগুলো তো বার করো। সেসব খাতা টাতা খুলে বার করলাম, বা উনি কিছু বাঁচলেন, বললেন এইগুলো না চলবে। কী চলবে, কোথায় চলবে, বই বার করো। তো আমি যেহেতু সিনেমার ওপর, ফিল্ম সোসাইটির লোক, তো ন্যাচারালি সিনেমার ওপর আমি কিছু একটা পত্রিকা বার করি, এবং পত্রিকাটা ওই ফিল্ম সোসাইটি অনুযায়ী, ওই অনুযায়ী এই সিনেমার পত্রিকা যেটাকে বলা যায়। মানে সিনেমার এখনকার খবরাখবর বা এইসবগুলো খুব একটা নয়, বরঞ্চ ক্লাসিক্যাল যে সিনেমা বা সিনেমা সংক্রান্ত এইসব খবরগুলো থাকে। তো ন্যাচারালি আমার ওই যেহেতু পত্রিকা বার করি, অর্থাৎ আমাকে হচ্ছে মানে এই মুদ্রণ বিভাগ বা প্রকাশনের সঙ্গে আমাকে তো সবসময় যুক্ত থাকতে হয়। তো ন্যাচারালি আমার পক্ষে এমন কিছু ব্যাপার ছিল না। তো সেই হিসেবে একটা ওই কবিতার একটা হলো, এবং সেটা মোটামুটিভাবে বার করলাম। কবি বা লেখক বা সাহিত্যিক যারা আছে, তাদের ওপর সমসাময়িক ঘটনা, প্রতিটা মানুষের উপরই সমসাময়িক ঘটনা একটা এফেক্ট করে, ফেলেই। কিন্তু যারা লেখক, তারা ধরুন আপনার উপর কেউ, আপনি খুশি হলেন, হয় তাকে কিছু বললেন, বা ধরুন বলতে পারলেন না, সব জায়গায় কিন্তু খুশি হতেও পারেন না, অখুশি হলে আপনি কি বলতে পারলেন না, আপনি মানে। কিন্তু যারা এই লেখক বা লেখক, আমার মনে হয় যারা লেখক হয়েছেন আর কি, তারা ওই বিষয়টাকে নিয়ে গল্প বলুন, কবিতা বলুন, উপন্যাস বা প্রবন্ধ, এই আকারে তারা প্রকাশ করতে চান। সেই প্রকাশ করার, আমি কি বলতে পারছি না, বললে অসুবিধা হয়তো আছে বা সুবিধা আছে, বা সুযোগ পাচ্ছি না, সকলের কাছে পৌঁছবার একটা রাস্তা তো লেখা। আমি কবিতাগুলো সাজিয়েছি, জানেন তো। যেমন ধরুন, কবিদের একটা প্রিয় বিষয় থাকে যে সমকালীন অবস্থা, সমকালীন ব্যাপার, কিছু থাকে অ্যাবস্ট্রাক্ট, হঠাৎ করে কিছু থাকে তার নিজস্ব চিন্তাভাবনা, সেখানে কবি কিছু একটা নিয়ে ভেবেছেন। আবার এটা একটা প্রেম, হিংসা, ধরুন যারা পুরুষ, আমি পুরুষ, নারীদের পুরুষ, এই যে নানা রকম একটা আবেগ কাজ করে, এগুলো লেখার মধ্যেও থাকে। আপনারা তো জানেন যে আজকে এখন এই বছরটা যা শতবর্ষ চলছে, ঋত্বিক কুমার ঘটক, তিনি আগে কবিতায় ছিলেন। কেন? তিনি তাকে নিজেকে প্রকাশ করতে চাইছিলেন, নিজেকে উনি মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন। তারপর উনি এলেন নাটকে, গল্পতেও ছিলেন, তারপর উনি এলেন সিনেমায়। আমার এক বন্ধু আছে সব্যসাচী ভৌমিক, সেও কিছু সিনেমা তৈরি করেছে, মহিষার দলের ছেলে রেলে কাজ করে, সেও কিন্তু অ্যাকচুয়ালি কবিতা লিখত, তারপর সে সিনেমা। এরকমভাবে মানে নিজেকে প্রকাশ করা, নিজেকে
কারণ দেখুন সবাই চায়, আমার তো সবাই চায় এই যে জগৎ, এটা একটা সীমার মধ্যে আছি। 52, 55, 58, 80 একটা সীমা, 100 হলো সীমা। সে চাইবে তার যা কিছু বক্তব্য, যা কিছুটা আরও ছড়িয়ে দিতে। তা সেই ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম দরকার। তো এই মাধ্যম কারোর কাছে রং তুলি, কারোর কাছে লেখা, সাহিত্য অনুভান ভাগ আছে। কেউ আবার নাটক লেখেন, তার নাটক, কার কবিতা, কারোর গল্প, কারোর ক্ষেত্রে প্রবন্ধ, নানা রকমভাবে এরা ছড়িয়ে দেয়। যারা আবার সিনেমাকার, তারা আবার সিনেমা করতে, সিনেমার মধ্যে দিয়ে নিয়ে যান, নানানভাবে নিয়ে যায়। এগুলো অ্যাকচুয়ালি এগুলো সবটাই হচ্ছে আপনার নিজেকে রিলেট করা, নিজেকে সম্পর্কিত করা অন্যের সঙ্গে। দায়বদ্ধতা কতটা পালন হলো না হলো, এগুলো তো এক একজনের কাছে এক এক রকম, তাই নাকি? হ্যাঁ, আমি মনে যতটা পারছি, যে যতটা পারছি। কারোর ক্ষেত্রে কেউ বলবে উনি 50% পেয়েছেন, আবার সেই একই জিনিস অন্য পরীক্ষক বলে, না এ তো ফার্স্ট ক্লাস পেয়ে গেছে, আরে এ তো লেটার পেয়েছি, আরে পাসই করেনি। এইরকম নানা রকম তো আছে, সেগুলো তো, কিন্তু তিনি রিলেট করতে চাইছেন নিজেকে, এইটি বড় কথা, তাই না? দেখুন, আমার এই বইটাই দেখবেন, 76 সালে যখন আমি বিদ্যামন্দিরে পড়তাম, তখন একটা কবিতা আছে উচ্ছৃঙ্খলতা। আবার তারপরে 82 সালের কবিতা আছে। পড়লেই বোঝা যাবে যে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই না পাল্টে যায়। স্বাভাবিক, একটা নিয়মটা পাল্টাবেই, মানে যদি তিনি বাস্তবকে দেখেন পাল্টাবে। এখন অতএব সেইখানে, সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা পাল্টেছে, নিশ্চয়ই পাল্টেছে। এবার তারপর ধরুন দেশ, এবং যে দেশ যত বেশি ঝঞ্ঝাক্ষুব্ধ থাকে, যে দেশে, যে সমাজে, সেখানে তার যারা কবি, তাদের লেখক, তাদের একরকম চিন্তাভাবনা। ঝঞ্ঝাক্ষুব্ধ সমাজ, ধরুন আমরা যুদ্ধ বিধ্বস্ত যে জায়গাগুলো আছে, তার সেখানকার লোকেরা একরকম ভাবে। ধরুন আমাদের কালে আমরা যেটা তেমন বিপর্যয় এখনো দেখিনি, যে 2-4টে জিনিস দেখেছিলাম আমরা, সেগুলো এসেছে কবিতার মধ্যে। ভবিষ্যৎ প্রজন্ম চলে আসে। দেখুন, ভবিষ্যৎ প্রজন্ম, এখন এই একটা প্রশ্ন উঠছে, আমি যা বুঝেছি, লিখেছি, ভবিষ্যৎ প্রজন্মের একটা দায় থাকে আগের প্রজন্ম থেকে নেওয়া, তারও আগের প্রজন্ম থেকে নেওয়া। শুধু তো দায়টা তো বর্তমান প্রজন্মেরই নয়, তারা যেমন অতীতের থেকে কিছু নিয়েছে, ভবিষ্যতের জন্য কিছু রেখে যাচ্ছে, ভবিষ্যতের দায় হচ্ছে সেগুলো গ্রহণ করা। সেইভাবে যদি বলেন, তাহলে আমার কবিতাগুলোর মধ্যে হয়তো কিছু নিশ্চয়ই আছে যেগুলো ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে। অন্তত নেগেটিভ কিছু আমি এই প্রজন্ম নিয়ে কিন্তু বলিনি। একটি অনিবার্য মৃত্যু। দাঁড়িয়ে আছে এক একটি মহিরুহ, কয়েকটা শাড়িতে যেন যুদ্ধবুহ, নীরব নিস্পন্দ ভাব যেন ভর করে সভা মন্দির মাঝে। পিলসুজের ওপরে একা, একেবারে একা শুধু নড়ে প্রদীপের শিখা, হয়তোবা অগোচরে। সে এখন জানি শুধুই উপলক্ষ এক ঘটনাবহুল অস্তায়মান জীবনের। তাই বটের ঝুড়ি নামিয়ে এতগুলো অস্তিত্বের মধ্যে সেতু বাঁধছে মিলনের। যদিও সবার কল্পনায় হয়তো ছিল একটি অনিবার্য মৃত্যুর প্রবেশ, তবুও সবার ভাবনায় একটা বিষাদ তীক্ষ্ণ শূন্যতার আবেশ। রঙের মায়া। ক্যানভাসটাকে রাখিস কেন সাদা? শিল্পী তুই, রং নিয়ে তোর খেলা। লাল নীল ধূসর তামাটে, যা হয় কিছু হোক না ঘোলাটে, হোক সে বাদুর, বিড়াল, বাঘ।
নয়তো সদ্য করোনায় কাজ হারানো পেটের দায়ে খাচ্ছে ঘূর্ণিপাত। তবে রংটা দিবি বুঝে শুনে, ভুলেও কেশর আঁকিস না কো মহাদেবের ষাঁড়ে, বা বাঘের জোড়া দিলি ভেড়ার গায়ে। পারবি সামাল দিতে কালবৈশাখীর ঝড়ে, বিধির বিধান উঠবে নড়ে চড়ে। সোজা কথায় বল বাপু খুলে, কোন রংটা মনে মনে রেখেছিস তুই গুলে? অত ভাবিস কেন হাবি যাবি, ক্যানভাসে তুই আঁকবি কিসের ছবি? ভাবতে ভাবতে হলি যে তুই সারা, চারপাশেতে তাকিয়ে দেখ রে কারা। চোখে তাদের অনেক কালের তৃষা, তোর ছবিতে পাবে পথের দিশা। চুপি চুপি বলি, তোর তো কথা নয়, রঙের হিসাব মনের মধ্যে রয়। ভাবনাগুলো তুলির ডগায়, ঢেউয়ের পরে ঢেউ, নানা রঙের রঙিন নেশায় মাতিয়ে দিল কেউ। চাঁদ নামছে, চাঁদ নামছে, শুধু নামছে, আমার হাত পা ঘামছে। চাঁদ হাসতে হাসতে নামছে, এই তেপান্তরের পারেই কোনো সংকেত না দিয়েই চাঁদ নামছে, শুধু নামছে। কে যেন বলছে অনেক হাঁটা হয়েছে, অনেক গা ঘামানো হয়েছে, এখন থামো। অনেক বেশি চালানো হয়েছে, গোল থালার মতো চাঁদ নামছে, বড় তাড়াতাড়ি নামছে। আরে এই যে ধরতে আসে, বলে খুব করেছে অভিনয়, আর পালাতে হবে না, তোমার এখনই কি হয়েছে? চাঁদ ক্রমশই বড় হতে হতে বলছে থামো, থামো এইবার। আমিও অস্ফুটে বলে ফেলেছি নামো, নামো একবার। নদীর সঙ্গে কথা, যেতে যেতে এক নদীর সঙ্গে দেখা। বললে নদী চললি কোথায় একা? কোথায় আবার তোমার কাছে আসা? পুলিশ কি রে এত ভালোবাসা? বজরা ভাসে, ডিঙি ভাসে, ভাসে গাছের ফল, মরা ভাসে, রক্ত ভাসে, ভাসে চোখের জল। ঢেউয়ের সঙ্গে হাওয়া মাতে, শুনি ছলাৎ ছল, কালের কথা, হালের ব্যথা, বলে তোমার জল। এত জ্ঞানী হয়েও কেন চুপটি করে রও, সকলকে ঘাবড়ে দিয়ে পাশটি ফিরে শো। তাই তো তোমায় দেখতে এলাম কত ঘন ঘটা, সকাল সাঁঝে তোমার বুকে কত রঙের ছটা। তারই মাঝে ভেসে থাকে কত কালের গান, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান। বান তো এলো, রেখে গেল কান্না হাসির খেলা, আমরা সবাই তাই তো ভাষায় নানা রঙের মেলা। সোনালি রোদ আর পড়ন্ত বিকেল, সোনালি রোদ আর পড়ন্ত বিকেল, নতুন গজিয়ে ওঠা কবিদের চোখে স্বপ্ন মানে, অফুরন্ত আবেগ বশ মানে, অল্প কয়েকটি রেখার টানে। আমি ভাবি আমার জীবনে পড়ন্ত বিকেল এসেছিল কি না, এলেও সোনালি রোদ উঁকি দিয়েছিল কিনা, মনে কিন্তু পড়ে না। আমি তাই সোনালি রোদ আর পড়ন্ত বিকেলের অপেক্ষায় সময় কাটাই। সমাধিতে, একান্ত নিভৃতে, আমার সমাধির ওপরে সারি সারি বাতিদান, যুগ যুগান্তের সঞ্চিত অন্ধকার, ব্যর্থ প্রস্তুতির মিথ্যা আড়ম্বর ঘুমিয়ে থাকে গভীর অন্ধকারের শীতল গহ্বরে। শত সহস্র মানুষের ব্যর্থ বেদনা, রোদ ঝড় বৃষ্টির অবিরল আনাগোনা, প্রকৃতির যত সব বিরল ব্যঞ্জনা, সমাধির কারা ভাঙতে পারে না। যতবার ভাবি এই পাথরের চাঙড়গুলো ভেঙে চুরমার করে দিই, দোলে পিষে উড়িয়ে দিই ভোরের হাওয়ায়, তারপর বেরিয়ে পড়ি, মাথাটা ঠেকিয়ে দিই মার্তণ্ডদেবের পায়ের তলায়, চেঁচিয়ে উঠি রুদ্ধ আবেগে আমি মুক্তি পেয়েছি শীতল অন্ধকার আর ঘন অহংকারের বেড়াজাল ভেঙে। কিন্তু না, তার হয় না, হয়তো তা হবার নয়, আমিও ভাঙতে পারি না এই দুঃসহ কারা। গুঁত হয়ে থাকি চেতন অচেতনের মাঝখানে, এক চিলতে পাটাতনের ওপরে, মনে দ্বন্দ্ব, অন্তরে ভয়, কিছুই হবার নয়।
সমাধিকারার অন্তরালে শত ব্যর্থ চেষ্টার শেষ হয় এইভাবে, একান্ত নিরিবিলি। চিন্তার দোলায় কবি, অন্ধকার পথের প্রান্তে দাঁড়িয়ে এক কবি কাঁধের ঝোলা দিয়ে কি একটা বেরিয়ে রয়েছে। একটা হাত পাঞ্জাবির পকেটের ভেতর, অপর হাতটা কি যেন খুঁজে বেড়াচ্ছে। চোখের দৃষ্টিতে বিমনা মনের আভাস। আমাকে দেখে ইশারায় কাছে ডেকে বলে উঠলেন, উছলে পড়া জ্যোৎস্নায় শুকনো নদীর ধারে কোনো কবিকে দেখেছ? নিকষ অন্ধকারে মাটির দাওয়ার ধারে কোনো কবিকে দেখেছ? শরতের সকালে বনপথে বা পড়ন্ত শীতে আলপথে উদ্বেলিত আবেগ নিয়ে বিজন প্রান্তরে কোনো কবির ইতস্তত পদচারণা দেখেছ? বিহ্বলিত অনুভূতি নিয়ে নির্জন পাহাড়ি ঝর্ণার দিকে তাকিয়ে থাকা দেখেছ? সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো কবিকে গান গাইতে শুনেছ? বাণিজ্যিক বিজ্ঞাপনের আসরে কোনো কবিকে পণ্যের হয়ে ওকালতি করতে শুনেছ? বন্ধা প্রকাশকের কাছে প্রত্যাখ্যাত হয়ে যাওয়া কবির বেদনা কখনো বুঝেছ? পথভ্রষ্টতার জন্য কবির অক্ষমতায় যে দায়ী কখনো ভেবেছ? উদ্দাম তরঙ্গের দোলায় তীরে দাঁড়িয়ে থাকা কবির ছবি কি ছবি ভাসে কখনো অনুভব করেছ? উঁচুতলার বড় বাচ্চাদিত পাহাড়ি চূড়া কবির মনে কি অপার্থিব অনুভূতি আনে, সে স্বাদ পেয়েছ? প্রচণ্ড ব্যর্থতায় যখন কবি সত্তার জিঘাংসার শিকার, সর্বসত্তা দিয়ে চাপতে পারে না নির্মমতা, নির্মম আত্মধিক্কার, ভগবান আর শয়তানের নাগালের বাইরে সেই ভয়ঙ্কর অথচ মুমূর্ষু জীবটার জন্য কখনো কি আফসোস করেছ? কখনো কি প্রার্থনা করেছ হাঁটু গেড়ে বসে তোমাদের দয়াময় দেবতার কাছে? আমাকে চুপচাপ দেখে কবির মন্তব্য যেন বহু দূর থেকে ভেসে এলো। এইসবের জন্যেই আমি এই অন্ধকার পথের প্রান্তে দাঁড়িয়ে হাতড়াচ্ছি। আলোকের পথ আর দূরে নেই আশা করছি। অনুষ্ঠান শেষের কবিতা। কবিতা পাঠের আসর বসেছে কলকাতার এক ময়দানে। খ্যাত অখ্যাত কবিদের ভিড় উপচে পড়ছে সেখানে। একে একে কবিরা মঞ্চে আসছেন, হাতে হাত ধরা স্বেচ্ছাসেবক স্মরণীবে কায়দা করে শুনিয়ে যান কবিতার গুণকীর্তি যেন বিবাহ যোগ্রামে। হঠাৎ কি হলো আমার, আলোয়ান গায়ে তদবিরে ব্যস্ত পুরু চশমার আড়ালে উছলে পড়া দৃষ্টির এক কর্মকর্তাকে জানালাম আমি কবিতা পাঠ করব। আর কি ভাগ্য, সঙ্গে সঙ্গে অনুরোধ গৃহীত হলো আমার। মাইক্রোফোন পর্যন্ত পৌঁছে গেলাম যেন স্বপ্নের দোলায় চেপে। ব্লাড প্রেশার, পালস রেট কত ছিল, আদৌ ছিল কিনা দেখিনি মেপে। মঞ্চের এক পাশে দাঁড়িয়ে থাকা উদ্যোক্তাদের একজন ঘোষণা করলেন আমার নাম। সহসা সম্বিত ফিরে এলো। পকেটে কবিতা কোথায়? সেসব তো বাড়ির আস্তা করে, নয়তো ছাইয়ের গাদায়। কিন্তু ফিরে যাওয়ার উপায় নেই, সাহস নেই, সামর্থ্য নেই, সময়ও নেই। জানি এখনই উদ্গীপ আসো তারা চেঁচিয়ে উঠবে, নেমে আসুন দাদা, আর কবিতা পড়তে হবে না, নাম নাম। জন্মাবার পর থেকে যত সাহস সঞ্চয় করেছিল ভল্ট থেকে বার করে সারা শরীরে ছড়িয়ে দিলুম। তারপর যুক্ত করে বলে উঠলুম কবিতা পাঠের আসরে আমি অভিভূত, পাঠকের অকৃপণ ভালোবাসা, কবিদের অসীম ভরসা। মানুষের আনন্দ বেদনা কবিতায় পায় সফল ব্যঞ্জনা। কবিরাই স্বর্গ শয্যা রচে যায় তুলিমলিন ধরণী স্নেহাঞ্চলে। কবিরাই এত রাগ দেশ অহংকার পাঠিয়ে দেয় অনন্ত অবগুণ্ঠনের অন্তরালে। পৃথিবীর বিচার ছাড়ায় কবিরা কখনো বাদী, কখনো বিবাদী, কখনো জিতে যায়, কখনো বা হেরে যায়, তবু তারা হাল ছাড়ে না, ইত্যাদি ইত্যাদি। আরও কত কি বলেছিলাম সব মনে নেই, শুধু মনে আছে শেষকালে প্রচণ্ড হাততালিতে ময়দানের বাতাস যখন দ্রুতলয়ে আন্দোলিত হচ্ছিল, আমি জনতার মাঝখানে নেমে এসেছিলাম। কাছাকাছি যারা দাঁড়িয়েছিল তাদেরকে বলতে শুনেছিলাম সাবাস সাবাস নতুন কবি। কবিতা তো নয়, যেন পটের ছবি।
মাইকোলার সহকারীটি কানের কাছে বলে গেল, অনুষ্ঠানের সমাপ্তি বেলায়, বক্তব্যটা চমৎকার।